मन पावन हो गंगा में डूब नहाए, मन रावण जो लहरों में तुमने बहाए। हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे हर हर गंगे। कंप्लीट। আজ হলো বৃহস্পতিবার আর এখন সময় হলো ভোর 4:30 আর আমি আমার হোস্টেল তো মেন রোডে আমি উঠে পড়েছি। ওই দিকে রাস্তাটা চলে যাচ্ছে অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশনের দিকে আর এই সামনেই রাম মন্দির। রাম মন্দিরে এখন প্রবেশ করছি, এখন ভালোই খালি আছে। আপনারাও একটু ভোর ভোর আসার চেষ্টা করবেন, বেলা বাড়ার সাথে সাথে এখানে ভিড়টাও বাড়ে। এখন সকাল 6:39 আর এবার রাম মন্দিরের গেটটা খুলবে ভেতরে প্রবেশ করার জন্য। দেখুন এরপরে তারপরে মেন মন্দিরে প্রবেশ করতে পারবেন। জমা নেওয়ার পর আপনাকে একটা চাবি রিং দেবে, যেটার মধ্যে লেখা থাকবে আপনার জুতো কত নম্বর কাউন্টারে জমা দিয়েছেন, সেটা হারাবেন না। এই বছরের 22শে জানুয়ারি এই রাম জন্মভূমি মন্দির উদ্বোধন হয়, কিন্তু কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। দেখুন চারিদিকে লোহা পড়ে আছে, লোহা বাঁধা আছে, কাজ এখনো চলছে জোর কদমে। এই যে এইদিকে পরপর লাইন দিয়ে লকারের কাউন্টার আছে, কিছু জমা দিয়ে দেবো। আপনারও মানি ব্যাগ ছাড়া সাথে কিছু নিয়ে যাবেন না, নয়তো মেন মন্দিরে ঢোকার সময় আপনাকে আটকে দেবে। তো চলুন রামলালা দর্শন করে আসার পর দেখা হচ্ছে। এখন বাজে 7:29 আর ক্লান্ত বোধ করবেন তারা এখানে কিছুক্ষণ বসে বিশ্রাম করে নিতে পারবেন। এখানে চারিদিকে পাখা লাগানো আছে, বাথরুমেরও ব্যবস্থা আছে, তো এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরেই বেরোতে পারেন। জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এবার চলুন হনুমানগড়ি মন্দিরের দিকে যাওয়া যাক, যেটা রাম মন্দির থেকে মাত্র 6-7 মিনিটের হাঁটা পথ। এসে গেছি হনুমানগড়ি মন্দিরে। এখানে 100 টাকার মিষ্টি আর ফুল কিনে নিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য। তার জন্য দোকানওয়ালা কিছুক্ষণের জন্য আমার জুতোটা ওনার দোকানে রাখলেন। এই হলো হনুমানগড়ি মন্দির। আমার পুজো দেওয়া হয়ে গেছে, চলুন আপনাদেরও একটু হনুমানজির দর্শন করিয়ে দিই। ভগবান শ্রীরাম লঙ্কা থেকে ফেরার পরে এই মন্দিরটিতেই হনুমানজিকে থাকতে দিয়েছিলেন। বাঁদিকে রাস্তাটা ধরে 5 মিনিট হাঁটবো, তারপরেই চলে আসবে আমার পরবর্তী দর্শনীয় স্থান দশরথ মহল। এখন আমি দশরথ মহলে ঢুকছি, আর এখানে এত বাদর আছে আমার ভয় লাগছে যে এসে হাত থেকে ফোনটা না কেড়ে নিয়ে যায়। ত্রেতা যুগে রাজা দশরথ এই মহলটি তৈরি করেছিলেন এবং পরিবারের সাথে এখানেই থাকতেন এমনটা জানা যায়, এবং মানা হয় ভগবান শ্রীরামের ছোটবেলা এই মহলেই কাটিয়েছিলেন। এখন এখানে একটা মন্দির রয়েছে, মন্দিরে ভগবান রাম আর তার 3 ভাই ভরত, লক্ষ্মণ আর শত্রুঘ্নের সাথে বিরাজ করছে। চলুন আপনাদেরও একটু দর্শন করিয়ে দিই। দশরথ মহল থেকে বেরিয়ে গেছি। কনক ভবনে আমি এখন ঢুকে গেছি, আর বাইরে এখন গা জ্বালানো একটা গরম পড়ছে, কিন্তু ভিতরে প্রবেশ করার পরেই একটা আলাদা ঠান্ডা অনুভব করছি। চলুন নমস্কার করে ভেতরে যাওয়া যাক। জানা যায় যখন ভগবান রাম সীতা মাতাকে বিবাহ করে অযোধ্যায় যায়, তখন মাতা কেকেই সীতা মাতাকে এই কনক ভবন উপহার দেন। আর এই কনক ভবন রাজা দশরথের অনুরোধে বিশ্বকর্মার দ্বারা নির্মিত হয়েছিল। আর এই কনক ভবনে ভগবান রাম ছাড়া আর অন্য কোনো পুরুষের ঢোকা নিষেধ ছিল, এবং হনুমানও এই নিয়ম কঠোরভাবে অনুসরণ করেছিলেন। এবার একটা টোটো ধরে যাব লতা মঙ্গেশকর চকে, যেটার ভাড়া টোটোতে 20 টাকা নেবে।
পৌঁছে গেছি লতা মঙ্গেশকর চকে, আর এই হলো সেই 40 ফুটের মিনারটি। এখানে সবসময় লতা মঙ্গেশকর জির গান বাজতেই থাকে। এই যে আমি এখন আছি রামকি পেটিতে। এই জায়গাটি সরাইউ নদীর ঠিক পাশেই, আর এখানে সরাইউ নদীর থেকেই জল আসে। বলা হয় এখানেই ভগবান রাম স্নান করতেন। আপনারা যদি অযোধ্যায় আসেন তো এখানে একবার স্নান করতে পারেন। জল অনেক কম, এর মধ্যে ভালোভাবে এখানে স্নান করে তারপরেই রাম মন্দির দর্শন করতে যেতে পারেন। আমি রুটি নিইনি বলে ভাতের পরিমাণটা একটু বেশি দিয়েছে। আর ছিল এই ডাল, আর এই একটা সবজির তরকারি, আর এই আলু মটরের একটা তরকারি, আর একটু শশা। চলুন তাহলে খেয়ে দেখা হচ্ছে। এসে গেছি যেখানে আরতি হয়। এই আরতি প্রতিদিন সন্ধ্যা 6টায় নেয়াঘাটে হয়। আরতির শুরুতেই সবার মাথায় এমনি করে টিকা লাগিয়ে দেয়। চলুন আপনাদেরও সরাই নদীর আরতিটা দেখায়। একদিন অযোধ্যায় কাটিয়ে এবার আমার সময় হয়ে গিয়েছিল অযোধ্যাকে বিদায় জানানোর। এই স্টেশনে আমি এসে গেছি, এবার টিকিট কাটবো এখান থেকে বারাণসী জংশন যাওয়ার জন্য। অযোধ্যা আসা যখন প্ল্যান বানাচ্ছিলাম তখন ভেবেছিলাম একবারে বারাণসীতে গিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরটাও ঘুরে নেবো, কিন্তু প্ল্যান বানানোর পরেও ট্রেনের টিকিটটা কাটা হয়নি। তাই আমি এখন টিকিট কাউন্টারে যাচ্ছি একটা জেনারেল কামরার টিকিট কাটার জন্য। হলো আমার অযোধ্যা থেকে বারাণসী যাওয়ার টিকিট, আর এই টিকিটের দাম হলো মাত্র 75 টাকা। চলুন এবার প্ল্যাটফর্মের দিকে যাই, আর আমাদের ট্রেন কখন আসবে এবং কত নম্বর প্ল্যাটফর্মে আসবে সেটাও দেখে নেওয়া যাক। May I have your attention, please? Train number 1303 Ganga Satluj Express from Firozpur to Dharwad is arriving on platform number 1. कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 1338 गंगा सतलुज एक्सप्रेस। অযোধ্যা থেকে 190 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে ফাইনালি এসে পৌঁছালাম বারাণসী জংশনে। এখন সময় হয়েছে রাত 8:44, আর এই ট্রেনের বারাণসী জংশনে পৌঁছানোর নির্ধারিত সময় ছিল 8:30টার সময়। স্টেশনের বাইরে আমি বেরিয়ে গেছি। এবার এখান দিয়ে একটা অটো ধরে যাব গির্জাঘর মোড়ে, যেখানে রয়েছে আমার আজকের হোস্টেল বুক করা। আজ আমি যেই হোস্টেলটায় থাকবো সেটার নাম হলো ম্যাড স্কোয়ার হোস্টেল, যেটা গির্জাঘর মোড় থেকে মাত্র 8 মিনিটের হাঁটাপথের দূরত্ব। 40 টাকা। আমি ক্যাপসুল ডরমেটরিটাই বুক করেছিলাম, কিন্তু বেনারস হলো প্রেমের শহর, যেখানে রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির, অসংখ্য ঘাট, অসংখ্য মন্দির এবং আরো অনেক কিছু, যা একদিনে আপনি কখনোই ঘুরে দেখতে পারবেন না। কিন্তু আজ আমি একদিনে কোথায় কোথায় ঘুরলাম সেইগুলোই রয়েছে আজকের ভিডিওতে। আজ হলো আমার বেনারসের প্রথম দিন। আর আমি এসে পৌঁছে গেছি দশাশ্বমেধ ঘাটে। এখানে একটা বোট রাইড করানো হয়, যেটাই বেনারসের ঘাটগুলি ঘুরিয়ে দেখানো হয় এবং ঘাটগুলির ইতিহাসের সম্বন্ধেও কিছু বলা হয়। চলুন গিয়ে দেখি বোট রাইডটা কত ভাড়া নেবে। তো এখন বোটে উঠে বসে গেছি, আর এবার শুরু হচ্ছে আমাদের গঙ্গার ঘাট দর্শন করার যাত্রা শুরু। এবং আমার সাথে সাথে আপনারাও চলুন, দেখাবো আপনাদেরও গঙ্গার ঘাটগুলো ঘুরিয়ে বেনারসের। हमारी बात को ध्यान दीजिएगा आप लोग। भैया बैठ जाइए। हेलो सर, ये घाट का नाम है दशाश्वमेध घाट। ये राजा दशरथ का दशाश्वमेध घाट का नाम रखा गया, राजा दशरथ का नाम रखा है। 10 ब्राह्मण को बुला के 10 यज्ञ करा के उसके बाद घाट का नाम रखा गया दशाश्वमेध घाट। गंगा आरती होता है सामने। ये घाट का नाम है शीतला घाट है, बड़ी सीता माँ का मंदिर है।
इंदौर की महारानी काशी विश्वनाथ जी को स्थापना करवाया। बैठ के अपना इसी का राखी करते थे। और ये घाट का नाम है दरभंगा घाट। यहाँ दूसरे राजा का है। ये होटल का नाम है बिजरामा पैलेस। वाराणसी घाट का सबसे महंगा होटल है। शिवलिंग है, सर्प क्या है? गंगा नहीं, चंद्रमा। आप ध्यान से देखिए इसे। पूरा शिव जी का आकार में दिखेगा, चंद्रमा का आकार। इसीलिए घाट का नाम रखा गया मणिकर्णिका घाट। यहाँ 24 घंटा डेड बॉडी जलता है। यहाँ का धरती पे भी घटना नहीं हुआ है। सभी लोग हाथ जोड़कर नमस्कार करेंगे। এবার আমরা যাচ্ছি দশাশ্বমেধ ঘাটের দিকে। সমস্ত ঘাটগুলি দর্শন হয়ে গেছে আর এক্সপিরিয়েন্সটা জাস্ট অসাধারণ ছিল। আপনারা যদি কখনো বেনারসে আসেন এই বোট রাইডটা করতে একদমই ভুলবেন না। তো এবার চলুন, এবার আমরা যাব গোদলিয়া চকের দিকে। ওখান থেকে একটা অটো বা কিছু বুক করে তাতে করে আমরা চলে যাব সারনাথে। গোদলিয়া থেকে সারনাথের দূরত্ব হলো 9.5 কিলোমিটার। গোদলিয়া চক থেকে অনেক অটো পেয়ে যাবেন যেগুলি সারনাথে যায়। আপনাকে সেই অটোগুলি রিজার্ভ করে যেতে হবে, যেটার ভাড়া 800 থেকে 1000 টাকা নেবে, যেটা সিজন অনুযায়ী চেঞ্জ হতে থাকে। আপনারা যদি একা আসেন একা ঘোরেন তাহলে র্যাপিডোটাকে বেছে নিতে পারেন, যেটার ভাড়া গোদলিয়া চক থেকে সারনাথ অবধি 110 টাকা নেবে। তো এখন এসে পৌঁছে গেছি সারনাথে আর র্যাপিডোতে প্রায় 40 মিনিট লাগলো এখানে পৌঁছাতে। দাদা আমাকে অনেক গলি গলি থেকে ঢুকিয়ে নিয়ে এসে পৌঁছেছে। তো চলুন ভেতরে যাওয়া যাক এখন। তো এই হলো টিকিট কাউন্টার আর এখান থেকে আমি এখন একটা টিকিট নিয়েছি, যেটা নিয়েছে 25 টাকা। এবার চলুন সারনাথের ভেতরে যাওয়া যাক। ধর্মীয় স্থান আমাদের হিন্দুদের যেমন 4 ধাম রয়েছে তেমন বুদ্ধ ধর্মেও 4 ধাম রয়েছে, যার মধ্যে দিয়ে প্রথমটি হলো নেপালের লুম্বিনী, যেখানে বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন। দ্বিতীয়টি হলো বুদ্ধ গোয়া, যেখানে বুদ্ধদেব জ্ঞান অর্জন করেছিলেন। তৃতীয়টি হলো এই সারনাথ, যেখান দিয়ে বৌদ্ধ ধর্মের প্রচার শুরু হয়েছিল। এবং চতুর্থটি হলো কুশীনগর, যেখানে বুদ্ধদেব মারা গিয়েছিলেন। এখানে এই ধার্মিক স্তূপার ব্যাপারে কিছু লেখা আছে, আপনারা ভিডিওটা পজ করে পড়ে নেবেন। এখানেই প্রথম বুদ্ধ ধর্মের প্রচার শুরু হয়েছিল। গাইডও পাওয়া যায়, কিছু টাকা নেয় ওনারা, কিন্তু এই জায়গাটার ব্যাপারে যদি আপনারা জানতে চান তো ওই গাইডদের কাছে জেনে নিতে পারেন। তো এখানে একটুখানি জায়গা আছে একটু বিশ্রাম নেওয়ার জন্য, তাই চলে এসেছি, কারণ বাইরে প্রচণ্ড গরম এখন। আর এই জায়গাটা এতটা মানে একটা আলাদা ঠান্ডা ফিল করছিলাম এই জায়গাটায়, তাই একটু এই জায়গাটা একটু বিশ্রাম নিয়ে নিয়েছি। তাকানো যাচ্ছে না রোদের মধ্যে। তো ওখানে আমি জুতো রেখে দিয়েছি, এবার মন্দিরের ভেতরে যাব, চলুন। একটা আলাদা একটা শান্তি ফিল করছি, একটা আলাদাই ঠান্ডা মেহসুস করছি। আমি জাস্ট বলে বোঝাতে পারবো না, আমার খুব ভালো লাগছে এই মন্দিরটার ভেতরে। ওখানে একটা বুদ্ধ মূর্তি আছে বুদ্ধদেবের। আর পুরো দেওয়ালটায় বুদ্ধ ধর্মের ব্যাপারে সব জিনিস খুঁটিনাটি আঁকা রয়েছে, বুদ্ধদেবের মূর্তি আঁকা রয়েছে, বুদ্ধদেবের ছবি আঁকা রয়েছে, পেন্টিং করা আছে, পুরো দেওয়ালটা এমনি পেন্টিং করা রয়েছে। এনার এখানে একটু ধ্যান করছেন। সারনাথ থেকে বেরিয়ে গোদলিয়া যাওয়ার জন্য আমি শেয়ার অটো ধরে নিয়েছি। প্রথমেই অটোটা ধরে নিয়েছি সারনাথ থেকে আশাপুর ফাউন্টেন যাওয়ার জন্য, যার ভাড়া 10 টাকা নিচ্ছে। তারপর আশাপুর ফাউন্টেন দিয়ে আরেকটা অটো ধরে নেব পান্ডেপুর যাওয়ার জন্য, যেটার ভাড়া শেয়ার অটোতে 20 টাকা নেবে। তারপর পান্ডেপুর থেকে আরেকটা অটো চেঞ্জ করে নেব আর চলে যাব গোদলিয়া অবধি, তখন ভাড়া নেবে 25 টাকা। আপনারা যদি একা আসেন তাহলে এমনিভাবে শেয়ারেও চলে আসতে পারেন। তো চলুন এবার নোমাঘাটে গিয়ে দেখা হচ্ছে।
তো আমি পৌঁছে গেছি নোমঘাটে, এবার সামনের দিকে যাচ্ছি র্যাপিডো বাইকে। এই হলো সেই নমস্কার করা বিখ্যাত স্ট্যাচুটা। ওইটার সামনেও যাওয়া যায়, কিন্তু আজকে যেতে পারবো না, কারণ কিছুদিন আগে এখানে বন্যা হওয়ার কারণে সব কিছু পুরো ডুবে গেছিল। নয়তো সামনে থেকে গিয়ে দেখতে আরো ভালো লাগতো। এখানে ভিড় মোটামুটি ভালোই থাকে সব সময়। আর এই ঘাটটা নতুন বানানো হয়েছে। ওই ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছেন ব্রিজ থেকে, ওই ব্রিজের ওপর দিয়েই মুঘলসরাই থেকে কাশিতে প্রবেশ করে সব ট্রেন। চলুন, নোমঘাট ঘোরা হয়ে গেছে, এবার আমি যাব গঙ্গার ঘাটগুলো ধরেই দশাশ্বমেধ ঘাট। নোমঘাট থেকে দশাশ্বমেধ ঘাট আসার জন্য গঙ্গার ঘাট ধরে আপনারা আসতে পারেন, কিন্তু কিছুদিন আগে বন্যা হওয়ার কারণে এই ঘাটগুলো সমস্ত কিছু ভেঙে গেছে এবং নদী থেকে বালি উঠে এসেছে, কাদা উঠে এসেছে সমস্ত ঘাটে, যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা এখন। আজ এই ঘাট ধরে যাওয়ার অভিজ্ঞতাটা আমার সত্যিই খুব ভয়ানক ছিল। পুরো অন্ধকার ছিল ঘাটগুলো এবং সমস্ত জায়গা ভেঙে গেছিল, গর্ত, জল ভরা। আমি জাস্ট বুঝতে পারছিলাম না কোথায় যাব। এদিক ওদিক গলিও আছে, ঢুকে গেলে আমি এতটা টায়ার্ড যে আমি গলি দিয়ে বেরোতেও পারবো না। তো এই হলো মণিকর্ণিকা ঘাট, আর যেখানে নাকি সবসময় চিতা জ্বলতে থাকে। এখনো জ্বলছিল যখন আমি ওখানে গিয়েছিলাম। তো আমি দৌড়াতে এসে পৌঁছে গেছি দশাশ্বমেধ ঘাটে, আর এসে দেখি এখানে এতটা ভিড়। গঙ্গা আরতিটা আজ নিচে হচ্ছে না, গঙ্গা আরতিটা হচ্ছে একটা বিল্ডিং এর ওপরে। কারণ যেমনটা আমি বললাম যে গঙ্গার ঘাটগুলো সমস্ত কিছু ভেঙে গেছে, জল উঠে এসেছে, তার কারণে গঙ্গা আরতিটা তাই আর নিচে হচ্ছে না। তো এখন আরতি শুরু হচ্ছে। তো দেখুন, এত দূর থেকে ওই বিল্ডিং এর ওপরে কিছুই দেখা যাচ্ছে না যে কেমন ভাবে কি হচ্ছে। আমি ফোনের ক্যামেরাটাকে জুম করে দেখছি যে কি হচ্ছে। এই আরতিটা নিচে হয় যখন গঙ্গার ঘাট ভালো থাকে। এখন গঙ্গার ঘাটগুলি সব ভেঙে গেছে, যার কারণে নিচে এখন আর হচ্ছে না। কিন্তু দেখুন মানুষজনের ভিড়টা শুধু একবার দেখুন। নিচ থেকে গঙ্গা আরতিটা দেখতে অসাধারণ লাগে, কিন্তু আজ এই এত দূর থেকে মোবাইল জুম করে দেখতে হচ্ছে। এবারের মতো তো গঙ্গা আরতিটা আমার ঠিক মতো দেখা হলো না, কিন্তু আশা করছি আবার আসবো বেনারসে আর গঙ্গা আরতিটা ভালো করে উপভোগ করব। তো এখন আরতি শেষ, আর শুধু তাও একবার ভিড়টা দেখুন। আমি জাস্ট দেখে অবাক যে কত মানুষ বহু দূর থেকে এসেছে শুধু এই গঙ্গা আরতিটা উপভোগ করার জন্য। তো গঙ্গা আরতি দেখে এসে আজকের মতো আমার এই ভিডিও শেষ করছি। আমার এই চ্যানেলটা নতুন এবং আপনারাও আমার চ্যানেলে নতুন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।